প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসো আমরা সরাসরি পড়াশোনায় চলে যাই। তোমরা জানো যে আমাদের লেকচার নাম্বার 14তে ছিল বন্টন প্রণালী শ্রেণীবিভাগ। সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বন্টন প্রণালী শ্রেণীবিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং তার মধ্যে যে ভাগগুলো ছিল সেখান থেকে আমরা ভোগ্যপণ্যের বন্টন প্রণালী এবং শিল্পপণ্যের বন্টন প্রণালী তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে যে দুইটা শ্রেণী বিভাগ বাদ ছিল সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার মাধ্যমে ওই টপিকসটি আমাদের বন্টন প্রণালী শ্রেণীবিভাগ সেই টপিকসটি আমরা আজকে শেষ করব। দেখো, আজকে গতে ছিল আমাদের 3 নাম্বার যেটা সেবার বন্টন প্রণালী, আর ঘতে আছে কৃষি পণ্যের বন্টন প্রণালী। সেবার বন্টন প্রণালী সম্পর্কে আমরা আজকে জানার শুরুতেই আমরা জানবো যে সেবা কি। তোমরা এর আগে আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি সেবা বলতে কি বুঝো। সেবা হচ্ছে কোনো কাজ বা উপকারিতা বা সুবিধা যার মাধ্যমে ক্রেতা বা ভোক্তার কী করা হয়, প্রয়োজন মেটানো হয়। সেবার কয়েকটি বৈশিষ্ট্য আছে। সেবা দেখা যায় না, স্পর্শ করা যায়, ছোঁয়া যায় না, বা ক্রয়ের পূর্বে একে কী করা যায় না, স্বাদ বা গন্ধ নেওয়ার কোনো সুযোগ থাকে না, জাস্ট অনুভব করতে পারবা। হ্যাঁ, তাহলে সংজ্ঞাকারে যদি লেখা হয় তাহলে কি বলবা, যে সেবা হচ্ছে কোনো কাজ, সুবিধা এবং তৃপ্তি যা দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, কিন্তু ক্রেতা ও ভোক্তার প্রয়োজন ও চাহিদা পূরণে সক্ষম। যেমন ডাক্তারের সেবা, শিক্ষকের সেবা, বিউটি পার্লারের সেবা, বিনোদন প্রতিষ্ঠানের সেবা, আইনগত পরামর্শ ইত্যাদি হচ্ছে সেবার উদাহরণ। ক্লিয়ার? আবার দেখো, রিপিট করতেছি দ্বিতীয়বার। সেবা হচ্ছে কোনো কাজ, সুবিধা, উপকারিতা বা তৃপ্তি যা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, এবং কিন্তু মানুষের প্রয়োজন অভাবে সন্তুষ্টি বিধান করে থাকে। এতটুকু লিখলে সেবা হয়ে গেল। সেবা যদি এক্সাম্পল দিতে চাও, সেবার দিতে হবে শিক্ষকের সেবা, ডাক্তারের সেবা ইত্যাদি হচ্ছে সেবার উদাহরণ। আচ্ছা, দেখো সেবার প্রণালী সাধারণত তোমার যে বাকি যে তিনটা আছে, ভোগ্যপণ্য, শিল্পপণ্য এবং কৃষিপণ্যের মধ্যে এত বড় না। সেবাটা সাধারণত সেবার প্রণালীটা খুবই ক্ষুদ্র এবং এর প্রণালীকে দুটি ভাগে ভাগ করা আছে। দেখো, প্রণালী 1, প্রণালী 2। প্রণালী 1 হচ্ছে শূন্য স্তর বা ধাপবিহীন, যেখানে উৎপাদনকারী বা সেবা প্রদানকারী থাকবে এবং সেবা গ্রহণকারী ভোক্তা বা প্রতিষ্ঠান থাকতে পারে। সেবা যদি কোনো ব্যক্তিকে দাও তাহলে সেক্ষেত্রে সেবা গ্রহণকারী ভোক্তা হতে পারে। আবার সেবা যদি আমরা কোনো প্রতিষ্ঠানকে দেই তাহলে সেটাকে কী হতে পারে, সেটা সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হতে পারে। তাহলে প্রণালী 1-এ আছে এটা, আর প্রণালী 2-এ আছে একই স্তর, যেটা হচ্ছে উৎপাদনকারী বা সেবা প্রদানকারীর সঙ্গে মাঝখানে কে আছে, প্রতিনিধি বা পরিবেশক, সেবা গ্রহণকারী ভোক্তা বা প্রতিষ্ঠান। আচ্ছা, ধরো আমি একজন শিক্ষক, আমি যখন তোমাদের ক্লাসে যখন সেবা প্রদান করি, আমি যখন ক্লাসে যখন তোমাদের লেকচার দেই, তোমরা হচ্ছে ভোক্তা, আমি হচ্ছে সেবা প্রদানকারী, তোমরা হচ্ছে সেবা গ্রহণকারী। সেক্ষেত্রে তোমাদের সাথে আমার কি হচ্ছে, ডাইরেক্ট একটি যোগাযোগ বা ডাইরেক্ট কানেকশান। সেক্ষেত্রে মধ্যস্থ কাউকে আর দরকার নাই। এই অবস্থা যখন হবে সেটাকে কি বলবো, শূন্য স্তর বা ধাপবিহীন বা প্রত্যক্ষ বন্টন প্রণালী। ক্লিয়ার? এই জন্য সেবা আর শূন্য স্তর বা ধাপবিহীন বন্টন প্রণালী হচ্ছে সরাসরি সেবা প্রদানকারীর সঙ্গে সেবা গ্রহণকারী সরাসরি যোগাযোগ থাকে। এরপর আসো প্রণালী 1, একই স্তর বা বন্টন প্রণালী। একই স্তর বন্টন প্রণালীর মধ্যে আসছে যে উৎপাদনকারী বা সেবা প্রদানকারী, এদের মাঝখানে এই ভোক্তার সেবা গ্রহণকারী মাঝখানে, সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী মাঝখানে একজন কি থাকে, প্রতিনিধি বা পরিবেশক থাকে। যেমন ট্রাভেল এজেন্সি কোম্পানিগুলো, তারপরে তোমার এয়ারলাইন্স কোম্পানিগুলো, এরা টিকিট সেল করবে। ট্রাভেল এজেন্সি কোম্পানিগুলো তোমাদেরকে ভিজিট করানোর জন্য তাদের ট্যুরিস্ট গাইড এসে তোমাদের সাথে যোগাযোগ করে তোমার সাথে মাঝখানে প্রতিনিধি বা পরিবেশক এসে তোমার সাথে যোগাযোগ করলো। মাঝে একদিন আমাদের কলেজে কে আসছিল, ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কের থেকে একজন প্রতিনিধি আসছে। প্রতিনিধি এসে আমাদের সামনে এসে অফার করলো যে আমাদের কাছে এই সুযোগ সুবিধা আছে, আপনারা আমাদের এই মুহূর্তে ফ্যান্টাসি কিংডমে গেলে আপনারা 10টা রাইড, এই প্রবেশ মূল্যের টিকিটের মধ্যেই আপনারা 10টা রাইড ফ্রি পাবেন। এই যে তারা আসলো, এসে আমাদেরকে বুঝিয়ে আমাদের সেবাটা গ্রহণ করার জন্য আমাদের কি করলো, উদ্বুদ্ধ করলো। তাহলে সেবা প্রদানকারী, এখানে উৎপাদনকারী মালিক পক্ষের একজন প্রতিনিধি এসে যখন আমাদের সাথে তার একটা চুক্তি বা একটি সেবা গ্রহণ করার যে একটা বিষয় তার সাথে আমাদের হলো, সেটার মাধ্যমে আমাদের এখানে কি হচ্ছে, সেবাটা প্রদান করা বা গ্রহণ করার একটা ব্যবস্থা সৃষ্টি হলো। অর্থাৎ উৎপাদনকারী বা সেবা প্রদানকারী একজন প্রতিনিধির মাধ্যমে সেবা যখন আমরা গ্রহণ করব তখন সেটাকে এক স্তর
সেবার বন্টন প্রণালী বলবে। এভাবে আমাদের সেবার বন্টন প্রণালীটা সৃষ্টি হয়ে থাকে। পরীক্ষায় তোমাদের আসতে পারে যে এক স্তর বন্টন প্রণালী কাকে বলে। তোমরা তখন দিবা যে সেবা যখন উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যখন কোনো মধ্যস্থ ব্যবসায়ী বা কোনো বন্টন প্রণালীর কোনো সদস্য ব্যবহার করা হয় তখন তাকে এক স্তর বন্টন প্রণালী বলা হয়। প্রত্যেকটার ক্ষেত্রে একই। তোমার যদি সেবার বন্টন প্রণালী এক স্তর সেবার ক্ষেত্রে আসে, কৃষির ক্ষেত্রে আসে, শিল্পের ক্ষেত্রে আসে, তখন সংজ্ঞাগুলো এভাবে দিবা। দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী কাকে বলে, তখন ওইভাবে তোমাদের দিতে হবে যে উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর জন্য যদি দুইটি প্রতিনিধি বা দুই স্তর বিশিষ্ট প্রতিনিধি আমাদের এই বন্টন প্রণালীর মধ্যে যদি অবস্থান করে, যদি তারা বিরাজ করে, তাহলে তাদেরকে কি বলবে, দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলবে। এরকম তিন স্তর চার স্তরের ডেফিনেশনগুলো একটা পারলে জাস্ট শুধু এক স্তরের জায়গায় দুই স্তরের জায়গায় তিন স্তরের জায়গায় চার স্তর, এতটুকু চেঞ্জ করে তোমরা দিয়ে দিবে। ঠিক আছে, এরপর আসো কৃষির বন্টন প্রণালী। কৃষির বন্টন প্রণালীতে পণ্যের বন্টন প্রণালীর ক্ষেত্রে আমরা আগে জানবো কৃষি পণ্য কাকে বলে। এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আমি তোমাদের বললাম, এই সংজ্ঞাটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে যে কৃষি পণ্য বলতে কি বুঝো। কৃষি পণ্য বলতে তোমরা বুঝো যে সংক্ষেপে যদি সহজ কথায় বুঝো যে কৃষিতে সাধারণত যে সমস্ত পণ্য দ্রব্য উৎপাদিত হয় বা একজন কৃষক যে সমস্ত ফসলাদি ফলায় তার খামার থেকে, সেগুলোকে কৃষি পণ্য বলে এক কথায়, এবং যেগুলো ভোক্তার বা প্রয়োজন মেটায়। এভাবে তোমরা নিবেদন সাহায্য করবে যে এখানে আমি কি লিখছি দেখো, যে যেসব পণ্য সামগ্রী কৃষি জমিতে উৎপাদিত হয় তাকে কৃষি পণ্য বা এগ্রিকালচারাল প্রোডাক্ট বলে। সহজ একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা দিলে একে এক পাবা যে যেসব পণ্য সামগ্রী কৃষি জমিতে উৎপাদিত হয় তাকে কৃষি পণ্য বা এগ্রিকালচারাল প্রোডাক্ট বলে। যেমন ধান, গম, পাট, চা, লাউ, কুমড়া, আলু, মাছ ইত্যাদি। আচ্ছা, কৃষি পণ্যের যে বন্টন প্রণালীর ধরন কেমন তা সেগুলো দেখো। কৃষি পণ্যের বন্টন প্রণালী আছে প্রণালী 1, প্রণালী 2, প্রণালী 3, প্রণালী 4। ইসের মতো ভোগ্য পণ্যের মতোই দেখো যে প্রণালী 1-এ কি ছিল, শূন্য স্তর বা ধাপবিহীন উৎপাদনকারীর সাথে ডাইরেক্ট কানেকশন হচ্ছে ভোক্তার, এই জন্য এটাই কি বলতেছে, শূন্য স্তর বা ধাপবিহীন বা প্রত্যক্ষ বন্টন প্রণালী। আচ্ছা, এক স্তর বন্টন প্রণালী দেখো যে উৎপাদনকারী ভোক্তার মাঝে একজন মাত্র বন্টন প্রণালীর সদস্য যখন থাকে তখন তাকে এক স্তর বন্টন প্রণালী বলে। অর্থাৎ খুচরা বিক্রেতা মাঝখানে আছে, উৎপাদনকারীর কাছ থেকে খুচরা বিক্রেতা কিনে নিয়ে সেটা কার কাছে বিক্রি করে, ভোক্তার নিকট পৌঁছে দেয়। এরপর আছে প্রণালী 3, দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। অর্থাৎ উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে দুইটি পক্ষ বিরাজ করছে বা অবস্থান করতেছে। এই অবস্থায় যখন থাকে, যখন উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে দুই ধরনের মধ্যস্থ ব্যবসায়ী বা বন্টন প্রণালীর সদস্য বিরাজ করে থাকে, তখন তাকে কি বলে, দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলে। এখানে দেখো উৎপাদনকারীর কাছ থেকে প্রথম ক্রয় করতেছে পাইকার, পাইকারের কাছ থেকে খুচরা বিক্রেতা, তারপর খুচরা বিক্রেতার কাছে লাস্টে যে ভোক্তা পাচ্ছে। এজন্য এটাকে বলতেছে দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। এরপর আসো প্রণালী 4, যেটাকে বলতেছে 3 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। এখানে কি আছে, উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে তিন ধরনের বন্টন প্রণালীর সদস্য রয়েছে বা তিনটি পক্ষ রয়েছে যারা উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে। এই ধরনের বন্টন প্রণালীকে কি বলা হয়, 3 স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলা হয়। আচ্ছা, এখানে দেখো উৎপাদনকারী মাছ পরে আছে, উৎপাদনকারীর কাছ থেকে প্রতিনিধি নিচ্ছে, প্রতিনিধির কাছ থেকে পাইকার, পাইকারের কাছ থেকে খুচরা বিক্রেতা, তারপরে লাস্টে সর্বশেষে যে কার কাছে পৌঁছাচ্ছে, ভোক্তার কাছে পণ্যটি পৌঁছাচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত কৃষি পণ্যের বন্টন প্রণালী হয়ে থাকে। তোমরা অনেক ক্ষেত্রে তোমরা যে বইটা বাসায় ফলো করো, অনেক ক্ষেত্রে দেখবা যে এখানে কোথাও বিশেষ করে কৃষি পণ্যের বন্টন প্রণালী কোনোটায় 5টা আছে, কোনোটায় 3টে আছে, এরকম করে দেখাচ্ছে। মূল বিষয় একই, বিভিন্নভাবে তোমার দেখানোর চেষ্টা করেছে। ওইগুলো নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তার কিছু নাই। আমি যেভাবে দেখিয়েছি তোমরা এইভাবে তোমরা ব্রেনে রপ্ত করার চেষ্টা করবা, এটাই মূল বিষয়। তো এখান থেকে যে কোশ্চেনগুলো সাধারণত থাকবে, তাহলে আমরা আমাদের এই যে মোটামুটি আমরা জানলাম ভোগ্য পণ্যের বন্টন প্রণালী, তারপরে এখান থেকে জানলাম শিল্প পণ্যের বন্টন প্রণালী, সেবা পণ্যের বন্টন প্রণালী, কৃষি পণ্যের বন্টন প্রণালী। এই 4টা তোমরা আশা করি ভালো মোটামুটি বুঝতে পারছো। এখান থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমাদেরকে আমি বলেছি। তো তোমরা এই কোশ্চেনগুলোই যদি এই চ্যাপ্টারের এই টপিকস নিয়ে রিলেটেডগুলো কোশ্চেনগুলো মাথায় রাখো, তাহলে এখান থেকে তোমরা পারবে। নৈবেদিকে থাকতে পারে যে ধরো নৈবেদিকের জন্য এই স্তরটি উঠিয়ে দিয়ে বললো যে উপরোক্ত চিত্রের আলোকে এটি কোন স্তরের বন্টন প্রণালী।
শূন্য স্তর, এক স্তর, দুই স্তর না তিন স্তরের, তখন তোমাদের কি বলতে হবে? তিন স্তরের বন্টন প্রণালী। উপরের এটা উঠাই দিয়ে বললো যে এটা কোন স্তরের, তখন এটাকে তোমাদের বলতে হবে শূন্য স্তর বা ধাপবিহীন স্তর। তাহলে পরীক্ষা এখান থেকে কি কি ডেফিনেশন বা কি কি কোশ্চেন আসতে পারে তোমাদের একটু সংক্ষেপে আমি বলি। দেখো এখান থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে যে বন্টন প্রণালী কি, এটা তোমাদেরকে আমি বলেছি, এ ধরনের অ্যান্সার তোমাদের দেবে। তারপরে পরীক্ষায় এবার বরিশাল বোর্ডে আসছিল পরোক্ষ বন্টন প্রণালী বলতে কি বোঝো। তোমাদের বলছি উপরে সবগুলো হচ্ছে, উপরেরটা শুধু হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী, বাকিগুলো হচ্ছে কি পরোক্ষ বন্টন প্রণালী। পরোক্ষ বন্টন প্রণালী বলতে কি বুঝো, মধ্যস্থ ব্যবসায়ী সহায়তায় উৎপাদনকারী পণ্য ক্রেতার কাছে বিক্রি প্রক্রিয়াকে পরোক্ষ বন্টন প্রণালী। দেখো প্রত্যেকটাতে মধ্যস্থ ব্যবসায়ী সহায়তা নিয়ে পণ্যটা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছে যায়, এই জন্য এগুলোকে কি বলা হচ্ছে পরোক্ষ বন্টন প্রণালী। আর মধ্যস্থ ব্যবসায়ী সহায়তা ছাড়া যখন ডাইরেক্ট উৎপাদনকারীর নিকট থেকে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করা, সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী। তাহলে এটা আসে যে প্রত্যক্ষ বন্টন প্রণালী কাকে বলো, পরোক্ষ বন্টন প্রণালী কাকে বলো, এ ধরনের কোশ্চেন তোমাদের থাকতে পারে। আবার বোর্ড পরীক্ষায় আসে এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী কি, দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী কাকে বলে, মধ্যস্থ ব্যবসায়ী কি। এই যে এই প্রশ্নগুলোই, এই যে আমি পড়ালাম ঠিক এই পর্যন্ত এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে তোমার জ্ঞানমূলক। আচ্ছা, এখন দেখো এইখান থেকে অনুধাবনমূলক কি কি কোশ্চেন আসে। এই যতটুকু পড়ালাম এখান থেকে আসতে পারে বন্টন প্রণালী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তোমাদের তখন একটু বড় করে লিখতে হবে বন্টন প্রণালী, তখন ওই যে বন্টন প্রণালীর ধরনটা দেখাতে হবে, বন্টন প্রণালী বলতে কি বোঝে, বন্টন প্রণালীর গুরুত্ব একটু 2-3 করে 2 মার্কের জন্য 2টা প্যারাতে শেষ করবা। পরীক্ষা আসতে পারে দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী কি ব্যাখ্যা করো, তখন তোমাদের এই চিত্রটা দিয়ে, এই যে দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী তোমাদের চিত্রটা দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন আসতে পারে যে বন্টন প্রণালীর সদস্যরা উৎপাদকের জন্য অর্থ সংস্থান করে। অবশ্যই যেহেতু বন্টন প্রণালীর সদস্যরা পণ্য নিয়ে পণ্য বিক্রি করে, এই পণ্য বিক্রি করে যে অর্থগুলো এনে উৎপাদকের নিকট দেয়, উৎপাদকের কাছ থেকে যেহেতু পণ্যটা ক্রয় করে, উৎপাদক বন্টন প্রণালীর মাধ্যমে তারা টাকা পায়। ঠিক আছে, এই জন্য এই কোশ্চেনটার ব্যাখ্যা এটাই যে বন্টন প্রণালীর সদস্যরা উৎপাদকের জন্য অর্থ সংস্থান করে ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন আসতে পারে। বন্টন প্রণালীর তথ্য সরবরাহ করে ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন আসলে কি করবা, যে অবশ্যই বন্টন প্রণালীর সদস্যরা তথ্য সরবরাহ করে। যেহেতু উৎপাদনকারীর পক্ষে ক্রেতা ভোক্তার কাছে যাওয়া সম্ভব নয়, উৎপাদনকারীর প্রতিনিধি হিসেবে তোমার মধ্যস্থ ব্যবসায়ীরা ক্রেতা ভোক্তার সাথে সরাসরি যোগাযোগ রাখে, তাদের সাথে কথা বলে, তাদের পণ্য নিয়ে তাদের কোনো সমস্যা আছে কিনা, দাম বেশি হচ্ছে কিনা, পণ্যের কোয়ালিটি কেমন, পণ্য নিয়ে ক্রেতারা সন্তুষ্ট কিনা, এই বিভিন্ন বিষয় বন্টন প্রণালীর সদস্যরা সাধারণত এই ধরনের ইনফরমেশন তারা জানে। এই ইনফরমেশনগুলো এনে তারা উৎপাদকের নিকট তারা দেয়, উৎপাদক যাতে তাদের পণ্যের মান উন্নয়ন করতে পারে, বিভিন্ন পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য ধারণা তারা লাভ করতে পারে, ধারণা অর্জন করতে পারে। এই জন্য এই কোশ্চেনটি বলবা কি বন্টন প্রণালীর তথ্য সরবরাহ করে ব্যাখ্যা করে, এই ধরনের আলোকে তোমার লিখতে হবে। ক্রেতার রুচি কি, ক্রেতার পছন্দ কি, ক্রেতা কি চাচ্ছে, বাজারে ক্রেতার কোন টাইপের পণ্যগুলো তারা অ্যাকসেপ্ট করতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তোমার কি করে, তোমার বন্টন প্রণালীরা তথ্য সরবরাহ করে উৎপাদককে সহায়তা করে থাকে। আচ্ছা, আরেকটি কোশ্চেন দেখো যে বন্টন প্রণালী উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেতু বন্ধন বা যোগসূত্র হিসেবে কাজ করে। এই ধরনের কোশ্চেনের আনসারগুলো তোমাদের এখান থেকে দিতে হবে। যে দেখো উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে খুচরা বিক্রেতা এটা বসে এই উৎপাদনকারীর সাথে ডাইরেক্ট ভোক্তার সাথে যোগাযোগ না হয়ে এখানে খুচরা বিক্রেতার মাধ্যমে যোগাযোগ হচ্ছে, এই জন্য এর সাথে এর যোগাযোগ করার জন্য এটা কি করতেছে, এটা বন্ধন, এটা সেতু বন্ধন বা এটা ব্রিজের মতো কাজ করছে। ব্রিজের ওই পার থেকে এই পারে যাবা, এই পার থেকে ওই পারে যাবা, মাঝখান দিয়ে তোমার যে কানেকশনটা আছে, তাই তো, যে তোমার ব্রিজের যে একটা লোহার পুল দিয়ে দিয়েছে এটার উপর ডিপেন্ড করে বা শাখার উপর ডিপেন্ড করে তোমাকে ওই পার থেকে এই পার থেকে ওই পারে যেতে হবে। তাহলে এই জন্য বলতেছে যে তোমার বন্টন প্রণালীর সদস্যরা কি করে, সাধারণত উৎপাদক এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন বা যোগসূত্র হিসেবে কাজ করে। এগুলো বইতে আছে, তোমরা একবার দুবার পড়লে এই থিম দেখলে তোমরা বুঝতে পারবে। যে যে প্রথমে এই ধরনের কোশ্চেন লিখতে গেলে তোমাদেরকে আমি বলেছি যে বন্টন প্রণালীর সদস্যরা উৎপাদক এবং ভোক্তার মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করে। এই ধরনের কোশ্চেন আনসার লিখতে গেলে কি করবে, আগে বন্টন প্রণালী কি এটা আগে লিখবা, তারপরে তুমি ওই নিয়ে রিলেটেড ব্যাখ্যা দিয়ে 2 প্যারাতে শেষ করবা। প্রথম প্যারাতে থাকবে বন্টন প্রণালীর সংজ্ঞা, দ্বিতীয় প্যারাতে থাকবে যে সেতু বন্ধন কেন বলা হচ্ছে এটার ব্যাখ্যা দিবা। আচ্ছা, আশা করি মোটামুটি তোমাদের যে টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায় তারও আমি ধারণা দিলাম, এবং এই পর্যন্ত তোমাদের এই কোশ্চেনগুলো হলো। আমরা নেক্সট টপিকস নতুন একটি এই চ্যাপ্টারের নতুন একটি টপিকস নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, খোদা হাফেজ, ধন্যবাদ।